সবাই করতেছে আমিও করতেছি, তার মানে ইউ আর নট ফর দ্যাট। ব্যবসা মানে কি স্বাধীনতা? ব্যবসা মানে কি ফ্রি? বিনিয়োগ নিয়ে কখনো প্রতারণার শিকার হয়েছেন কিনা? ইনভেস্টররা সবসময় মানে সেফ এক্সিট প্ল্যান চায়। আমি আমার দৃষ্টিতে ব্যবসা মানে আরও 100 গোলামি। আপনার বিজনেস বক্সে বিনিয়োগকারী কারা? মানুষ কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। অনেক ইনভেস্টর আছে যারা 10,000 টাকা দিয়ে ইনভেস্ট করতে গেলে অনেক চিন্তা করতো, তারা এখন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে। ফ্রেশার যারা আছেন তারা কি, তাদের কি ভালো একটা আইডিয়া যদি থাকে এবং সেটা যদি বাস্তবসম্মত হয়ে থাকে, সেক্ষেত্রে কি আপনারা বিবেচনা করেন? আপনাকেও কিছু শুরু করতে হবে, একটা স্ট্রাকচার আপনাকে দাঁড় করাইতে হবে। আমরা এই স্ট্রাকচারটাকে এক্সটেন্ড করার জন্য সাপোর্ট দিব। থেকে 20 লাখ টাকা দিব। এই 20 লাখ টাকা একবারে দিব না, আমি প্রথমে দিব 5 লাখ টাকা, এই কাজ করে দেখান, এটুকু অ্যাচিভ করবেন, দেন আমি আরও টাকা বাড়াবো। আপনার অ্যাচিভমেন্টের এগেন্সটে আমার বিনিয়োগ বাড়বে, সরাসরি উদ্যোগে চলে আসে। এই ক্ষেত্রে ফেল হওয়ার সম্ভাবনা 70-80%। রাইট। সালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য সাধারণ শো। আপনাদের সবাইকে সাধারণ শোতে স্বাগত জানাই। আমি আনোয়ার জাহিদ। আজকে আমাদের এই পর্বে অতিথি হিসেবে আছেন একজন উদ্যোক্তা এবং বিজনেস পরামর্শক, জনাব মামুনুর রশিদ ফাত্তা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনার সময় এবং ব্যস্ততা সবকিছু মিলিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে। ধন্যবাদ আপনাকে আমাকে সিলেকশন করার জন্য। সাধারণ আমি বেসিক্যালি একজন উদ্যোক্তা এবং ব্যবসায়িক পরামর্শ, ইনভেস্টমেন্ট পরামর্শ। আমার বিভিন্ন উদ্যোগের পাশাপাশি আমি উদ্যোক্তাদেরকে মেন্টরিং করি। আচ্ছা, পাশাপাশি উদ্যোক্তাদের যে সমস্যাগুলো আছে, যে কারণে তারা আগাতে পারে না, সেই ব্যাপারে তাদের সহায়তা করি। ফিনান্সিয়াল সাপোর্টের জন্য ইনভেস্টরদেরকে আমি উদ্যোক্তাদের সাথে ট্যাগ করায় দিই, যেন উদ্যোক্তারা তাদের স্বপ্নটাকে এগিয়ে নিতে পারে, এবং যাদের কাছে অর্থ আছে কিন্তু সময় নাই, তারা তাদের এই অর্থটাকে লগ্নি করে উদ্যোক্তাকে আগায় নিয়ে যেতে পারেন। দারুণ। আচ্ছা ভাই, আপনি তো প্রথমে একজন উদ্যোক্তা, জি, পরবর্তীতে আপনি একজন বিজনেস পরামর্শক হয়েছেন। আমরা কি আপনার প্রথম উদ্যোগ জীবনের শুরুটা, বা আপনি কিভাবে উদ্যোগ শুরু করেছিলেন আপনার নিজের ব্যক্তিগত জীবনে, সে ব্যাপারে কি জানতে পারি? অবশ্যই। হ্যাঁ, বেসিক্যালি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সুবাদে আমি বিজনেস সফটওয়্যার প্রস্তুত করি। আর উদ্যোক্তা জীবনের কথা যদি আপনি বলেন, সেটা তাই প্রথমে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়াতে আমি একটা সফটওয়্যার ফার্ম প্রস্তুত করি, এবং এই সফটওয়্যার ফার্মের কাজ করতে 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 যেটা হচ্ছে যে আমি পরামর্শ দেওয়া শুরু করি, এবং এই পরামর্শটাকে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের আগ্রহের জন্য আমি এটাকে একটা প্রফেশনাল রূপ দিই, এবং আমি প্রস্তুত করি বিজনেস বক্স। বিজনেস বক্স যেটা করে যে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করায় দেয়, এবং বিজনেস বক্স প্রত্যেকটা বিজনেস বক্স যেসব উদ্যোক্তাকে প্যাট্রোনাইজ করে, তাদেরকে গাইডলাইন দেয়, তাদের অ্যাকাউন্ট সাপোর্ট দেয়, তাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেয়, এবং উদ্যোক্তাদেরকে সেই সাপোর্ট দেওয়ার জন্য ইনভেস্টরদেরকে মোটিভেশন করে। ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্টের টাকা যেন সিকিউরড হয়, তার জন্য সাপোর্ট দেয়। এই সাপোর্ট দেওয়ার জন্য আমার যে সফটওয়্যার ফার্ম আছে, সেই সফটওয়্যার ফার্ম থেকে প্রত্যেকটা উদ্যোক্তাকে সফটওয়্যার প্রোভাইড করা হয় উইদাউট বেনিফিটস। তো এই সফটওয়্যার দিয়ে যখন তারা তাদের পুরা বিজনেসটাকে পরিচালনা করে, ইনভেস্টররাও জানতে পারে তার ইনভেস্টমেন্টের টাকা কতটুকু সিকিউর হচ্ছে, কতটুকু ইউটিলাইজেশন হচ্ছে, কি পরিমাণ প্রফিট লসের ভাগিদার হচ্ছে। ওকে, আমরা বিস্তারিত আরো এই ব্যাপারে কথা বলবো ভাইয়া। তার আগে আমরা আসলে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি প্রথম আপনার উদ্যোক্তা জীবন শুরু করেছেন টেকনোপার্ক প্রতিষ্ঠা করে, সফটওয়্যার ফার্ম দিয়ে। আচ্ছা, আমরা কি জানতে পারি আপনি কত সালে শুরু করেছিলেন? এটা 2010 সালে আমি শুরু করেছি। মাঝখানে কিছু ব্রেকের পরে এটা আবার নতুন করে 18 সালে পুনর্দমে শুরু করেছি। আচ্ছা, আমরা আপনার সাথে কথা বলে খুবই আমাদের কাছে দারুণ মনে হচ্ছে। আমরা বিশ্বাস করি এবং আশা করি অনেক কিছু আমাদের অডিয়েন্সরা এবং আমরা জানতে পারবো। তার প্রথমে আমরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আমরা ছোট করে আপনার ব্যক্তিগত যে টেকনোপার্ক শুরু করেছেন, তার আগে কি আপনি প্রথমেই কি উদ্যোগ শুরু করেছিলেন, নাকি আপনি আগে কোনো কর্মজীবনে ছিলেন? আমি সফটওয়্যার ফার্ম দেওয়ার আগে 6 বছরের মধ্যে আমি সফটওয়্যার ফার্ম জব করেছি বিভিন্ন পজিশনে, বিভিন্ন ফার্মে, এবং প্রত্যেকটা জবের কারণটাই ছিল আমার শিখা। আমার স্বপ্ন ছিল আমি নিজে ফার্ম দিব, এবং এই একটা সফটওয়্যার ফার্ম চালাতে গেলে যেসব বিষয়ের প্রতি আমাকে নজর রাখতে হবে,
সেই সব বিষয়ে শেখার জন্য আমি বিভিন্ন রকম সফটওয়্যার ফার্মে যুক্ত ছিলাম। আপনি আবেগের বশবর্তী হয়ে কোনো উদ্যোগ শুরু করেননি, আপনি নিজেকে একজন প্রফেশনাল মানুষ হিসেবে আগে তৈরি করেছেন। 6 বছর আপনি বিভিন্ন কোম্পানিতে কর্মরত ছিলেন, তারপর আপনার উদ্যোগ জীবন শুরু করেছিলেন। আচ্ছা, টেকনোপার্ক আমরা বুঝতে পারলাম। এখন আপনি বলেছেন যে আপনি বিজনেস বক্স নিয়েও কাজ করছেন। আমাদের কাছে যেটা মনে হলো, বিজনেস বক্স হচ্ছে একটা ইনভেস্টমেন্ট রিলেটেড ফার্ম এবং যারা ব্যবসা বিজনেস রিলেটেড পরামর্শ দিয়ে থাকেন উদ্যোক্তাদেরকে। ঠিক এরকম না, বিজনেস বক্স একটা বিজনেস কনসালটেন্সি ফার্ম, এবং এই বিজনেস কনসালটেন্সির পাশাপাশি আমি ইনভেস্টমেন্ট কনসালটেন্সি কাজ করি। কত সাল থেকে বিজনেস বক্স শুরু হয়েছে? বিজনেস বক্সটা আমি শুরু করছি 24 আগস্ট থেকে। আচ্ছা, বিজনেস বক্সটা কিভাবে কাজ করে? বিজনেস বক্সটা বেসিক্যালি কাজ করে যেসব উদ্যোক্তা আমার কাছে পরামর্শের জন্য আসে তাদেরকে সাধারণ পরামর্শ দিই, এবং এই পরামর্শ যদি সাধারণ পরামর্শ দিয়ে কাজ হয়ে যায় তাহলে তো অবশ্যই আমার পরামর্শে চলে। পাশাপাশি তার যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয় তখন বিজনেস বক্স তাদের যে ইনভেস্টর প্যানেল আছে তাদের কাছে এই প্রজেক্টটাকে উপস্থাপন করে কোনো ইনভেস্টর যদি মনে করে যে এই প্রজেক্টে সে বিনিয়োগ করবে, তখন উদ্যোক্তার সাথে আমরা ইনভেস্টরকে একটা মেলবন্ধন করে দিই, ইনভেস্টররা তার প্রজেক্টে ইনভেস্ট করে। প্রিয় উদ্যোক্তা ভাইরা এবং যারা ইনভেস্টর ভাইরা রয়েছেন, তাদের জন্য আজকের পডকাস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা স্টিল এখনো যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মামুনুর রশিদ ফাত্তা ভাই, আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের উদ্যোক্তা ভাইরা এবং যারা ইনভেস্টর ভাইরা রয়েছেন তারা আশা করি আজকে আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে, বিজনেস বক্সের মাধ্যমে আপনারা অনেকগুলো বিজনেসকে ইনভেস্টমেন্ট করেছেন এবং ভবিষ্যতেও আশা করি অনেক বিজনেসকে ইনভেস্টমেন্ট করবেন এবং পরামর্শ দিবেন। আপনারা এখন বর্তমানে কতটি বিজনেসের সাথে কানেক্টেড আছেন, কতটি বিজনেসকে আপনারা ইনভেস্টমেন্ট করেছেন? হ্যাঁ, এখন পর্যন্ত গত 1 বছরে 12+ প্রজেক্ট আমার সাথে রয়েছে। আর বিজনেস বক্স নিজস্ব উদ্যোগে এখন 6টা প্রজেক্ট নিজেরা চালাচ্ছে। পাশাপাশি আরো 8 থেকে 10টার মতো প্রজেক্টে আমরা বিনিয়োগ প্রাপ্ত করে দিয়েছি উদ্যোক্তাদের। আচ্ছা, আপনারা কি ধরনের ব্যবসাতে ইনভেস্টমেন্ট করেন, বিনিয়োগ করেন? আপনি কয়েকটা নাম বলবেন? আমরা কি ধরনের বলতে গিয়ে যখন কেউ আসে আমরা তার বিজনেস আইডিয়াটা বুঝি, এটা বাস্তবসম্মত কিনা সেটা বোঝার চেষ্টা করি, এবং তার যে ফিনান্সিয়াল যে ক্যাশ ফ্লোটা থাকে সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত, আসলে কি এটা সামঞ্জস্যপূর্ণ কিনা, এইগুলো এভালুয়েট করি নতুন উদ্যোক্তার ক্ষেত্রে। আর কেউ যদি বিজনেস এক্সপান্ড করার জন্য আমাদের কাছে হেল্প চায় তখন সেক্ষেত্রে আমরা তার লাস্ট 2 ইয়ার্সের রেকর্ড দেখি যে তার 2 ইয়ার্সে তার যে বিজনেসের গ্রোথটা কেমন। তো এই গ্রোথের উপর বেস করে সে যেটা চাচ্ছে সেটাকে আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা, কিংবা আদৌ এটা যে ভ্যালুটা সে চাচ্ছে, মানে অ্যামাউন্টটা সে চাচ্ছে সেই অ্যামাউন্টটা সামঞ্জস্যপূর্ণ কিনা। তার এই 1 বছরের ট্র্যাক রেকর্ড, 1-2 বছরের ট্র্যাক রেকর্ড, তার ফিউচারিস্টিক প্ল্যান, এই প্ল্যানের জন্য সে যে বাজেটিংটা দিচ্ছে সেই বাজেটটা কতটা সামঞ্জস্যপূর্ণ, এইসব ক্যালকুলেশন করে, এবং ব্যক্তি হিসাবে তার ব্যাকগ্রাউন্ডটা কেমন এবং তার প্রিভিয়াস ট্রানজেকশন কেমন ছিল, লেনদেন কেমন ছিল, এইসব ইস্যুর বেস করে আমরা ফান্ডিং দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিই। ইতিমধ্যে আপনারা যতটি বিজনেসে ফান্ডিং করেছেন সেখান থেকে কয়েকটা বিজনেসের নাম বলবেন? ইতিমধ্যে যেটা হচ্ছে, আমরা আসলে কিছু আইডিয়া নিয়ে কাজ করি। আমরা হায়াস কিচেন এবং নিয়মে একটা প্রজেক্ট করেছিলাম যেটা ক্লাউড কিচেন, এবং এটা সফলভাবে তারা সম্বোধন করেছে এবং তারা ইনভেস্টমেন্ট বিনিয়োগকারীদের ফেরত দিয়ে দিয়েছে, এবং তারা পরবর্তীতে তাদের নেক্সট প্ল্যান হায়াস এগ্রো শুরু করেছে, যেটা মাংসের ট্রেডিং করে, কর্পোরেটে সেল করে। পাশাপাশি আমার অনেক কিছু তো মানে সবসময় থাকে না, গাড়িয়াল নামে একটা প্রজেক্ট করছি যেটা লাগা আমাদের সার্ভিস সেন্টার, গাড়ির সার্ভিস সেন্টার। এটা ফিউচারিস্টিক যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা হচ্ছে গাড়ির শোরুম, মানে পুরাতন গাড়ি কেনা বেচা প্লাস গাড়ির রেন্টিকার সার্ভিস অনলাইন প্রোভাইডিং করার প্ল্যানিং নিয়ে আসতেছে। আমরা রিসেন্টলি করতেছি অরেঞ্জ প্যাকেজিং, যেটা দিয়ে আমরা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে করতেছি। এর পাশাপাশি আমাদের আরও বেশ কিছু উদ্যোগ আছে। আমার কিচেন নামে আমাদের একটা উদ্যোগ আছে, আমাদের জাহারান ফুডস নামে একটা উদ্যোগ আছে যেটা ফ্রোজেন ফুড প্রোডাকশন হাউস, ফ্রোজেন ফুডি নামে একটা উদ্যোগ আছে যেটা দিয়ে আমরা অনলাইন সেল জেনারেট করি। আমাদের বুকস নামে একটা পাবলিকেশনস আছে, যে পাবলিকেশনস দিয়ে আমরা জব গাইড তৈরি করি, মানে বিভিন্ন সেগমেন্টের যে জব ভর্তি রিলেটেড বই প্রকাশিত। এখন পর্যন্ত ভর্তি রিলেটেড করে না, জব রিলেটেড করছি। এটা ফার্দার আমরা একাডেমিকে যাব,
যখন একাডেমিকে যাব তখন আমরা বিভিন্ন রকম একাডেমিক গাইড বই, সাজেশন বইগুলো তৈরি করবো এবং ইন ফিউচারে আমরা আদার্স যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোতে কাজ করবো। অসাধারণ। হয়তো বা আরো অনেকগুলো বিজনেসে করছেন, ইনভেস্টমেন্ট করছেন আপনি, আমরা সময়ের কারণে সবগুলো বিস্তারিত আলোচনা করছি না। ফাত্তা ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে, কারণ আপনি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করেন, পাশাপাশি আপনি মনে হয় যে উদ্যোক্তা এবং বিনিয়োগকারী দুটোর মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে বিজনেস বক্স। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আপনার বিজনেস বক্সে বিনিয়োগকারী কারা কারা বিভিন্ন স্টার্ট আপগুলিতে বিনিয়োগ করছেন এবং কিভাবে বিনিয়োগ করছেন? আচ্ছা, ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আসলে উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিনিয়োগকারীও তৈরি করি। অসাধারণ। বিনিয়োগকারী তৈরি করি বলতে জিনিসটা এরকম যে মানুষের মধ্যে এখন ট্রাস্ট যে বিষয়টা, সেই বিষয়টা অনেক সংকীর্ণ হয়ে গেছে। রাইট। মানুষ কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। তো সামনে বিশ্বাসটা আনার জন্য যেটা করি, আমি যে কোনো উদ্যোগকে ক্রাউড ফান্ডিং এর আওতায় নিয়ে আসি, ছোট ছোট বিনিয়োগ করাই। এবং ধরেন ফর এক্সাম্পল আপনার 5 লাখ টাকা লাগবে, আমি এটাকে হয়তো 10,000 টাকা করে ক্রাউড ফান্ডিং করি, এতে মানুষ 10,000 টাকা একটা ঝুঁকি নিতেই চায়। তো সে যখন ভালো রেজাল্ট পায়, তখন সে আরো উদ্যোগে যায়। এরকম আমি বলতে পারি যে আমার অনেক ইনভেস্টর আছে যারা 10,000 টাকা দিয়ে ইনভেস্ট করতে গেলে অনেক চিন্তা করতো, তারা এখন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, কারণ তাদের মধ্যে সেই মানে রিদমটা উঠে গেছে, তারা ভয়টা কেটে গেছে, তারা ইনভেস্টমেন্টে আনন্দ পাচ্ছে, ইনভেস্টমেন্টে বেনিফিট পাচ্ছে, বেনিফিটে তারা আনন্দ পাচ্ছে, তারা আবার ইনভেস্টমেন্ট করতেছে। তো আমি যখন শুরু করছিলাম তখন দেখা গেছে যে আমি খুব অল্প অল্প ইনভেস্টমেন্ট রেজ করতাম। এখন দেখা যাচ্ছে যে তারাই আমাকে, যে লোক আগে 10,000 দিত সেই লোক আমাকে এখন 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত প্রজেক্টে ইনভেস্টমেন্ট করায়। এবং সবচেয়ে মজার যে বিষয়টা আমি মনে করি এটা আমি অর্জন করতে পারছি, যে আমি একদম গৃহিণীর যে জমানো টাকা সেটাও তারা ইনভেস্টমেন্ট করছে, খুব শুরু করে দিচ্ছে। যে একটা গৃহিণী 10,000 টাকা কোনোভাবে জমায় আমার কাছে ইনভেস্টমেন্ট করছে, সেখান থেকে সে প্রত্যেক মাসে হয়তো 400-500 টাকা লাভ পাচ্ছে, 1,000 টাকা লাভ পাচ্ছে, সেও আনন্দ পাচ্ছে। আবার এমন কিছু ইনভেস্টমেন্ট এখানে আছে যারা তাদের পেনশনের টাকা তারা ব্যাংকে রাখলে, ডিপোজিট করলে অল্প কিছু টাকা পায়, এখানে দিয়ে সে তার 2 গুণ কিংবা 3 গুণ টাকা পাচ্ছে এবং সে টাইম মতো টাকা পাচ্ছে। এরকম ছোট ছোট অনেক ইয়াকে আমি ইনভেস্টর দেখে আমি আস্থা অর্জন করছি, করে তাদেরকে তৈরি করছি, এবং তারা এখন আমার একজন রেগুলার ইনভেস্টর হয়ে গেছে। এমনও গেছে যে লোক 10,000 টাকা ইনভেস্ট করতে মানে খুব ভয় পাইতো, সেই লোক এখন আমার কাছে 10 লক্ষ টাকার উপরে ইনভেস্টমেন্ট বিভিন্ন প্রজেক্টে আছে। ওকে ভাই, দারুণ গল্প, শুনে খুবই ভালো লাগলো। এই যে আস্থা অর্জন করেছেন কিভাবে? আস্থা অর্জনটা আসলে এটা চ্যালেঞ্জিং একটা বিষয়। আমার প্রথম যে বিষয়টা, যে আমার ইনভেস্টমেন্টের টাকা যেসব প্রজেক্টে আমি দিই তাদের সাথে আমি প্রথম সফটওয়্যারটা থাকে ট্রান্সপারেন্সিটা ক্লিয়ার রাখতে হবে। এই ট্রান্সপারেন্সিটা ক্লিয়ার করার জন্য আমার সফটওয়্যার ফার্ম এখানে ভূমিকা রাখে। প্রত্যেকটা প্রজেক্টে আমি সফটওয়্যার দিয়ে দিই এবং তারা তাদের ম্যানেজমেন্ট, তাদের ব্যবসা পরিচালনার জন্য সফটওয়্যারটি ইউজ করে, নট অনলি ইনভেস্টমেন্টের জন্য, তাদের ব্যবসা পরিচালনার জন্য সফটওয়্যার করে। এবং এই পরিচালনার সফটওয়্যার থেকে ইনভেস্টরের যা যা দরকার এটা নিয়ে আমরা ইনভেস্টর একটা প্যানেল আছে, ইনভেস্টর লগ ইন করে তারা ওই যে ব্যবসা বিনিয়োগ করছে ওই ব্যবসার হাল কি জানতে পারে, ওই ব্যবসা ওই মাসের লাভ লস কি জানতে পারে, এবং সেই অনুপাতে তাদের সাথে যে মানে কন্ডিশন আছে সেই কন্ডিশন অনুযায়ী একটা ইনভেস্টর কত টাকা এই মাসে আর্ন করতে পারে ওই বিজনেস থেকে, সেটা সে আগে থেকে জানতে পারে। যার ফলে এটার জন্য কারো কাছে ধর্ণা দিতে হয় না, তারপর জিজ্ঞেস করতে হয় না, মাস শেষে যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট অনুযায়ী তার অ্যাকাউন্টে সেই টাকাটা চলে যায়। এই যে মানে গত 1 বছর ধরে তারা পাচ্ছে, দেখতেছে এবং তারা ট্রান্সপারেন্সিটা পাচ্ছে, তার উপরে বেস করেই আমার মানে বিজনেস বক্সের উপর তারা একটা আস্থাশীল হচ্ছে এবং দিনকে দিন বিজনেস বক্সের ইনভেস্টরের সংখ্যা বাড়তেছে। তার মানে আমরা এটা বলতে পারি, আপনার যারা বিনিয়োগকারী রয়েছেন, যারা বিজনেস বক্সের মাধ্যমে বিভিন্ন উদ্যোগে বিনিয়োগ করে থাকে, তারা অনেকটা ফ্রিল্যান্স বিনিয়োগকর্তার মতো, তারা ছোট ছোট উদ্যোগগুলিতে বিনিয়োগ করেন এবং তারা যেখানে বিনিয়োগ করেছেন সেই ব্যবসার প্রতিটা স্টেপ, তারা ট্রানজেকশন, সেগুলো তারা সফটওয়্যারের মাধ্যমে ট্র্যাকিং করতে পারেন, যার মাধ্যমে বিজনেস বক্স বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছেন। জি, বলতে পারেন। এটা একটা অসাধারণ ব্যাপার। হ্যাঁ, আপনার কাছে আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে, আপনারা বিনিয়োগকারী এবং উদ্যোক্তা দুজনের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করেছেন। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা কি বিনিয়োগ নিয়ে কখনো প্রতারণার শিকার হয়েছেন কিনা, বা হচ্ছে আপনাদের যারা উদ্যোগে আপনারা বিনিয়োগ করেছেন সেই ধরনের কোনো উদ্যোক্তা আপনাদের সাথে প্রতারণা করেছে? সবকিছুরই পজিটিভ নেগেটিভ দিক আছে। এরকম তো হয়েছি, আমার নিজস্ব বিনিয়োগে এরকম আছে প্রায় 15-20 লাখ টাকার মতো আটকে আছে। তবে আমি আশাবাদী সেটা পাবো। একটা উদ্যোক্তা হয়তো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হইলে সেটা দিতে দেরি করে, কিন্তু সবচেয়ে যে বড় সমস্যাটা যে সে কমিউনিকেশনটা ঠিক রাখে না। কমিউনিকেশন ঠিক রাখলে যে কোনো সমস্যায় আসলে সমাধানযোগ্য,
অবশ্যই। তো প্রতারণার শিকার হয় নাই কথা বলা যাবে না, প্রতারণার শিকার হয়েছে এরকম প্রজেক্ট যে 2-4টা নাই সেটা বলবো না। তো এবং এটা আমরা চেষ্টা করি যে কোনোভাবে এটা রিকভারি করে দিয়ে বিনিয়োগকারীকে নিরাপদ করার জন্য। জি ভাইয়া, আমরা আপনার সাথে একমত প্রকাশ করছি এবং বিশ্বাস করি আপনাদের বিজনেস বক্স বাংলাদেশের সেরা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। জি অবশ্যই। আপনারা যে বিনিয়োগকারীদের সাথে কানেক্টেড হচ্ছেন, কিভাবে তাদের সাথে কানেক্টেড হচ্ছেন? বিনিয়োগকারীদের সাথে কানেক্টেড হওয়ার জন্য যেটা হচ্ছে যে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, বিজনেস বস বাংলাদেশ। এই গ্রুপ দিয়ে বেসিক্যালি আমার সাথে সব বিনিয়োগকারী কমিউনিকেশন হয়। আমরা যে কোনো প্রজেক্ট আমরা ওখানে উপস্থাপন করি, তো ওখানে ওই প্রজেক্টের ডিটেলস দেওয়া থাকে। তারপরে যদি কোনো বিনিয়োগকারী আগ্রহ দেখায় তখন তার সাথে আমরা হোয়াটসঅ্যাপ কিংবা ফোনে যোগাযোগ করি। এবং আমার আরও একটা বিষয় হচ্ছে যে গত 2-3 মাস ধরে যেটা বিজনেস বক্সের অর্জন বলে মনে করবো, যে প্রচুর এনআরবি আমাদের সাথে যুক্ত হচ্ছে। যেমন গতকালকেও কানাডা থেকে একজন যুক্ত হয়েছে আমাদের ইনভেস্টর হিসেবে। ইউএসএ, ইউকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আপনার কাতার, সৌদি আরব, এরকম আমার ইনভেস্টর তালিকায় এখন প্রায় 40+ এনআরবি লোক যুক্ত আছে। তাদের একটাই বক্তব্য যে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় তারা, কিন্তু সেরকম প্রজেক্ট পায় না, যা করতে পারে না। তো এদের সাথে টোটাল সবার সাথে আমার কানেকশন ফেসবুক কেন্দ্রিক, এবং এরা ম্যাক্সিমাম মানুষই আমাকে কখনো দেখে নাই। জাস্ট আমার ফেসবুকে আমাদের কর্মকাণ্ড, আমাদের প্রজেক্টগুলোর ডিটেলস। আমার একটা হচ্ছে আমি প্রত্যেকটা প্রজেক্টে সশরীরে থাকি সবসময়। তো আমি যেহেতু প্রত্যেকটা প্রজেক্টে সশরীরে থাকি, যার ফলে বিনিয়োগকারীরা আমার উপরে এই আস্থাটুকু রাখে যে আমি সশরীরে থাকি, সেখানে ভালো কিছু বাই করানোর চেষ্টা করি আমি। ওই কারণে আমার ইনভেস্টরগুলো আমার প্রতি আস্থাশীল থাকে এবং এটা দিয়েই তারা কানেক্টেড হয়। এবং এখন যারা দাঁড়াচ্ছে যে সেটা হচ্ছে একটা ইনভেস্টর আমাকে আরেকটা ইনভেস্টর এনে দিচ্ছে। যে কোনো কেউ কি আপনাদের বিজনেস বক্সের মাধ্যমে কোনো উদ্যোগে বিনিয়োগ করতে পারবেন? বিনিয়োগকারী ক্ষেত্রে তো আমরা তো বাছাই করি না। বিনিয়োগকারী তার টাকা লগ্নি করবে সেই সাধারণত ঝুঁকিতে থাকে। তো তারপরেও আমরা প্রথমে একটা বিনিয়োগকারীকে ছোটোখাটো প্রজেক্টে করি, কারণ বিনিয়োগকারীর নেচার বোঝানোর চেষ্টা করি আমরা। আর আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট থাকে, ইকুইটি শেয়ারিংয়ে বলেন, আমাদের এমনি ডেট ফাইন্যান্স, সেগুলো থাকে। তো কোন বিনিয়োগকারী কী মেন্টালিটির, কোন বিনিয়োগকারী কী ধরনের প্রজেক্ট পছন্দ করে, এটা জাজমেন্ট করার একটা বিষয়ের জন্য আমরা প্রথম দিকে একটা বিনিয়োগকারীকে অল্প কিছু ইনভেস্ট করতে বলি, যেন বড় ধরনের ইনভেস্ট করে যেন উদ্যোক্তা বিপদে না পড়ে এবং বিনিয়োগকারীর জন্য বিপদে না পড়ে। দুজনের জন্য আমরা প্রথমে ট্রায়াল বেসিসে আমরা ক্লাউড ফান্ডিংটা করি এই জন্য, যে অল্প করে করেন, 1-2 মাস দেখেন, আমরাও আপনাকে দেখি, আপনি আমাদের দেখেন, আন্ডারস্ট্যান্ডিংটা হোক, তারপর আপনি লার্জ স্কেলে করবেন। এই থিম থেকেই দেখা যাচ্ছে যে আমার ম্যাক্সিমাম বিনিয়োগকারী শুরু করছে খুব ছোট দিয়ে। আমার এমনই বিনিয়োগকারী আছে যে আমার প্রত্যেকটা প্রজেক্টে ইনভেস্ট করে। অসাধারণ। এবং ওই বিনিয়োগকারী কাজ পর্যন্ত আমি দেখি নাই, এবং উনি ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টই করে রাত 2-3টার সময় করে, পরদিন সকালে মেসেজ পাঠিয়ে দেয়, ভাইয়া আমি এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম, ওই প্রজেক্টে ইনভেস্ট করে দেবেন। আপনাদের ওভারঅল বিজনেস বক্সের সবচেয়ে বড় মাধ্যম বা আস্থার জায়গা যেটা, সেটা হচ্ছে সততা। আমরা চেষ্টা করি এটা। অসাধারণ। আচ্ছা, আমরা ভাইয়া এতক্ষণ বিনিয়োগকারীদেরকে নিয়ে কথা বলেছি, যারা কিভাবে বিনিয়োগ করেন সেই ধরনের মানুষদের নিয়ে কথা বলেছি। আপনি কি টোটাল বিনিয়োগকারীদের, যারা ইন্টারেস্টেড বা যারা বিনিয়োগ করছেন বা যারা করতে আগ্রহী আছেন, তাদের ব্যাপারে কি ওভারঅল কিছু একটা বলবেন? তাহলে আমরা বিনিয়োগকারী ওভারঅল যদি বলতে হয়, সেটা হচ্ছে যে বিনিয়োগ তো এক ধরনের ব্যবসা, আর ব্যবসাতে ঝুঁকি থাকবে। তো এখন আমার কথা হচ্ছে যে আমি কখনো বলি না যে বিজনেস বক্সে ইনভেস্টমেন্ট করতে হবে কিংবা আপনি এই প্রজেক্টে ইনভেস্ট করেন, আমি কাউকে কখনো পোক করি না কিংবা করি না। তবে আমি বিনিয়োগকারীদের একটা কথাই বলি, আপনারা নিজ বিবেচনা করেই বিনিয়োগ করবেন। অনেকে অনেক রকম লোভনীয় প্রস্তাব দেয়, লোভনীয় প্রফিট দেওয়ার কথা বলে, না আপনি বাস্তবসম্মত কিনা এটা সেটা বিবেচনা করবেন, প্রথম কথা। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে আপনি বিনিয়োগ যদি করেন, আপনার যদি 5 লাখ টাকা থাকে, আপনি এক জায়গায় বিনিয়োগ করবেন না, 5 লাখ টাকা আপনি 5 জায়গায় বিনিয়োগ করেন, যেন একটাতে যদি কোনো কারণে আপনি হয় তাহলে আপনি অন্যগুলো দিয়ে কাভার করে নিয়ে আসতে পারবেন এটা। এবং তৃতীয় হচ্ছে যে আপনি বিনিয়োগ করার আগে যার কাছে বিনিয়োগ করতেছে তার ব্যাকগ্রাউন্ড একটু চেক করবেন, যে আসলে সে এটা করার যোগ্য কিনা। সে বিনিয়োগ নেওয়ার পরে সে যদি বিপদগ্রস্ত হয়, কিন্তু না পারে, তাহলে তাকে এইটা রিকভারি করার জন্য তার পিছনে স্ট্যান্ড বাই কিছু আছে কিনা, এই কিছু ছোট ছোট প্যারামিটার আপনারা চেক করবেন, তাহলেই আপনি অনেকটাই ঝুঁকিমুক্ত থাকতে পারবেন। অসাধারণ। অনেক ধন্যবাদ ভাইয়া কথা বলার জন্য।
এখন আমরা কথা বলবো আমাদের প্রিয় উদ্যোক্তা ভাইদেরকে নিয়ে। বিজনেস বক্স আসলে কোন ধরনের উদ্যোগগুলিতে বিনিয়োগ করেন, কি ধরনের ক্যাপাবিলিটি একটা উদ্যোগের মধ্যে থাকতে হবে, সেই ব্যাপারে এখন আমরা ফাত্তা ভাইয়ের সাথে কথা বলবো। প্রিয় উদ্যোক্তা ভাইরা আমাদের সাথে কানেক্টেড থাকেন, আমরা আপনাদের জন্য এখন প্রশ্নগুলি করব। আচ্ছা ভাই, আমরা এখন উদ্যোক্তাদেরকে নিয়ে কথা বলতে চাই। আপনারা কি ধরনের উদ্যোগগুলিতে হচ্ছে ইনভেস্টমেন্ট করেন এবং আমার উদ্যোগটা কিরকম হলে আপনার কাছে হচ্ছে বিনিয়োগ করার মতো মনে হবে? আপনারা কোন কোন বিষয়গুলি লক্ষ্য করেন? আমরা কি ধরনের উদ্যোগে আমরা বিনিয়োগ করি এরকম কোনো স্পেসিফিক কোনো নাই। আমরা কেউ যখন আমাদের কাছে কোনো আইডিয়া নিয়ে আসে, আমরা প্রথমে দেখি যে এই আইডিয়া বাস্তবসম্মত কিনা, এখানে আকাশ কুসুম কল্পনা কিছু আছে কিনা। দ্বিতীয় হচ্ছে যে যিনি এটা নিয়ে আসতেছেন সে এটা করার যোগ্যতা রাখে কিনা, এটার সম্বন্ধে তার ডাটা আছে কিনা প্রচুর। মানে আপনি যে ব্যবসায়ী করেন সেই ব্যবসার সারাউন্ডিং যদি কেউ থাকে বা তার কম্পিটিটর কেউ থাকে, তাদের বর্তমান অবস্থা কি সেই সময় জানে কিনা, এবং এটা কি কি বাধা থাকতে পারে এবং সেই বাধাটা কিভাবে সে উত্তরে যাবে, এই ব্যাপারে তার কোনো রকম ক্লিয়ার কনসেপ্ট আছে কিনা। এইসব প্যারামিটার উপরে বেস করে আমরা সিলেকশন করি। দ্বিতীয় যে বিষয়টা, কেউ যদি একটা উদ্যোগ নিয়ে আসে, সে এই ধরনের উদ্যোগের সাথে কতদিন ধরে জড়িত বাই জব, মানে সে এই ধরনের কোনো উদ্যোগের সাথে কোনো জব হিসেবে করেছে কিনা, মানে তার এক্সপিরিয়েন্স আছে কিনা সেম রিলেটেড বিজনেসের সাথে। হ্যাঁ, সেম রিলেটেড বিজনেসের সাথে, এগুলো আমরা ধাতব্যের মধ্যে নেই। কারণ আপনি যদি একটা বিষয়ের সম্বন্ধে কখনো যোগাযোগই না থাকে, নাই জানিয়ে থাকেন, আপনি এটা হঠাৎ করে শুরু করলে পারবেন না। অবশ্যই যত বড় জ্ঞানী হন, যত কিছু হন, পারবেন না। সো আমরা এই প্যারামিটারগুলো দেখি যে যে উদ্যোক্তাটা নিয়ে আসে সে এই ধরনের কাজ কখনো করছে কিনা, তার ট্র্যাক রেকর্ড কি, সে কতদিন ধরে ফিল্ডে আছে এবং এই ফিল্ডে বিপদ কাভার করার সক্ষমতা তার আছে কিনা, এবং কি কি বিপদ হইতে পারে সেটা সে জানে কিনা, তার কম্পিটিটর কারা সেটা জানে কিনা, এবং সেই কম্পিটিটর কি কারণে মানে গেইনার হয়েছে এবং ফল হয়েছে, এই তথ্যগুলো তার কাছে আছে কিনা, সেগুলো দেখি আমরা। তার মানে আপনারা বিনিয়োগ করার আগে উদ্যোক্তারকে ভালোভাবে লক্ষ্য করেন যে সে অভিজ্ঞ কিনা। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার কথায় বুঝতে পারলাম অভিজ্ঞরাই সবচেয়ে বেশি মূল্যায়ন পায় বিজনেস থেকে। তার মানে ফ্রেশার যারা আছেন তারা কি, তাদের কি ভালো একটা আইডিয়া যদি থাকে এবং সেটা যদি বাস্তবসম্মত হয়ে থাকে, সেক্ষেত্রে কি আপনারা বিবেচনা করেন? না, বিবেচনা করেন। ফ্রেশার যারা যদি তার এই সেম রিলেটেড এক্সপিরিয়েন্স না থাকে, সে আসলে এটা কেনার মানে ফেল করার সময় 90%। যেহেতু আপনারা বিনিয়োগকারীদের বিনিয়োগগুলোর ঝুঁকি নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা নিজেরও কোনো ধরনের ঝুঁকি নিতে চান না বলে মনে হয়। ঝুঁকি নেওয়া ব্যাপার না, যে একটা ছেলে যদি কিছু কখনো নাই করে থাকে, তার উপরে আমি কেন বাজি রাখবো? ওকে, আমার ঝুঁকির ব্যাপার না। সে যদি এই ধরনের রিলেটেড অন্য কোথাও কিছু করে আসছে, সে উদ্যোগ না জব করে আসছে, তাহলে সেটা এইটার থ্রেটগুলো সে জানে, তখন তাকে নিয়ে কাজ করা যায়। যে ছেলে একদম কিছু জানে না, আমি তো তার জন্য বিনিয়োগ হবো না। রাইট, যথার্থ বলেছেন। আচ্ছা, আমার একটা ছোটখাটো উদ্যোগ রয়েছেন বা যে কারো একটা ছোটখাটো উদ্যোগ রয়েছে, সেটা বাস্তবসম্মত এবং তিনি সেই কাজের জন্য পূর্বেও অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই ধরনের কোন একজন উদ্যোক্তা যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? নর্মালি আমাকে ইনবক্স করে সবাই। ইনবক্স করার পরে আমার সাথে তার প্রজেক্ট শেয়ার করে, এই প্রজেক্টটা যদি ট্রেডিশনাল হয়, তাহলে আসলে এই ট্রেডিশনাল জিনিসটার সাথে কতটুকু সে গেনার হবে, কেন নিজেকে যোগ্য মনে করতেছে এটা করার জন্য, সেই বিষয়গুলো আমরা আসলে তার সাথে আলোচনা করে দেখি। এবং তার উত্তর যদি ট্রেডিশনালি হয় যে সবাই করতেছে আমিও করতেছি, তার মানে ইউ আর নট ফর দ্যাট। এক্সেপশনাল কিছু তাকে আমাকে শো করতে হবে। কারণ এবং দ্বিতীয় যে ইস্যুটা, যে আমি একটা উদ্যোগ নিতে আসতেছি, আপনার কন্ট্রিবিউশন কতটুকু। একটা উদ্যোগ করে 10 লাখ টাকা যদি লাগে, তাহলে আপনার 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকতে হবে। আদারওয়াইজ টোটাল 10 লাখ টাকা আমি যদি দিই, ফেল হলে কিন্তু আমি লুজার। আপনি এক কথায় ভাই ফেল হয়েছে, এটা হবে না। আপনাকেও কিছু শুরু করতে হবে, একটা স্ট্রাকচার আপনাকে দাঁড় করাইতে হবে। আমরা এই স্ট্রাকচারটাকে এক্সটেন্ড করার জন্য সাপোর্ট দিব। আপনারা কি বিভিন্ন পর্যায়ে বিনিয়োগ করে থাকেন? বিভিন্ন পর্যায়ে বিনিয়োগ করলে, এবং প্রত্যেকটা উদ্যোক্তার সাথে আমার কথা থাকে এরকম যে স্কেল আপ হবে, আমি ইনভেস্টমেন্ট বাড়াবো। স্কেল আপ হবে, আমি আমার টার্গেট দেওয়া থাকে, এটা ফিল আপ হলে আমি আরো ইনভেস্টমেন্ট করবো। কারণ ইনিশিয়ালি আপনার সাথে যদি চুক্তি থাকে যে আপনাকে 20 লাখ টাকা দিব, এই 20 লাখ টাকা আমি একবারে দিব না। আমি প্রথমে দিব 5 লাখ টাকা, এই কাজ করে দেখান, এটুকু অ্যাচিভ করবেন, দেন আমি আরো টাকা বাড়াবো, আরো 5 লাখ দিব। দেন আপনি এই করে দেখাবেন, এটুকু করে দেখাবেন, তারপরে আপনার পুরো বিজনেসটা আমার ফলো আপে থাকবে, এবং ওই বিজনেস ফলো আপে আপনার টার্গেট অ্যাচিভ করতে পারতেছেন কিনা, আপনার অ্যাচিভমেন্টের এগেইনস্টে আমার বিনিয়োগ বাড়বে। সেক্ষেত্রে উদ্যোক্তারা কি আপনাদেরকে মেইল করবে অথবা আপনাদের ওয়েবসাইটে আপনাদের সাথে কানেক্ট করবে, নাকি আপনার সাথে সরাসরি? আমাদের ওয়েবসাইটে কানেক্ট করতে পারবে, www.businessboxbd.com। এখান থেকে সে আমাদের সে গ্রুপে জয়েন হতে পারবে, এবং গ্রুপে জয়েন হয়ে সে তার প্রজেক্টটা সাবমিট করতে পারে,
প্লাস আমাদের গ্রুপ প্যানেলের সাথেও সে যোগাযোগ করতে পারে। ফাত্তা ভাই, আপনার সাথে কথা বলে অসাধারণ লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম, বিশেষ করে উদ্যোক্তাদের জন্য আপনাদের বিজনেস বক্স কতটা কাজ করছে এবং প্রত্যেকটা উদ্যোক্তাই মনে করে যে সে বিনিয়োগের কারণে তার ব্যবসা হয়তো বা সামনের দিকে এগিয়ে যাবে না, সে পিছিয়ে থাকবে বা ব্যবসা বন্ধ করে দিতে হবে। সেটা মনে হয় না যে এখন আর কারোর জন্য হবে, যদি তার ব্যবসাটা বাস্তবসম্মত এবং সে যদি রেজাল্ট পাওয়ার মতো কোনো কিছু করে থাকে, সেক্ষেত্রে বিজনেস বক্স আপনারা তাদের পাশে থাকবে, উদ্যোক্তাদের পাশে। অবশ্যই। আপনাদের বিজনেস বক্সের ভিশনটা আসলে কি? আপনারা কোথায় যেতে চাচ্ছেন বা ফিউচারে কি স্বপ্ন দেখেন? আসলে সেরকম ভাবে আমরা করি না। প্রথম চিন্তা করতেছিলাম উদ্যোক্তাদের পাশে থাকার জন্যই আমি কাজ করতেছিলাম, কিন্তু এখন এটার স্কেল অনেক বড় হয়েছে, মানুষের আস্থা সবকিছু ভিত্তিতে আমার দেখা যাচ্ছে যে এটাকে আমরা আরো বড় স্কেলে চিন্তা ভাবনা করতেছি এবং আমরা এটাকে লোকাল ভেঞ্চারে পরিণত করার প্রক্রিয়ায় আছি এবং আমরা ভেঞ্চাররা যেভাবে কাজ করে আমরা সেই মডেলেই কাজ করা শুরু করছি এখন থেকে। এবং একটা সার্টেন টাইম পর আমাদের টোটালি একটা ভেঞ্চার ক্যাপিটাল হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করার আমাদের পরিকল্পনা আমাদের হাতে আছে। অসাধারণ, অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। আচ্ছা, আমরা এতক্ষণ আপনার উদ্যোগগুলো নিয়ে কথা বলেছি, বিজনেস বক্স নিয়ে কথা বলেছি। আমরা এখন অ্যাজ এ কনসালটেন্ট, অ্যাজ এ পরামর্শদাতা হিসাবে আপনার সাথে কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই, সেক্ষেত্রে আপনি একজন তরুণ উদ্যোক্তাকে কিভাবে পরামর্শ দিবেন, সে কিভাবে তার ব্যবসায় সফল হবে, তার জন্য করণীয় কি? তরুণ তো সবাই এখন আপনি বলতে পারেন যে একদম নতুন উদ্যোক্তা। আমি প্রথমে বলবো কেউ উদ্যোক্তা হতে চাইলেই নেমে পড়া উচিত না, টাকা থাকলেই নেমে পড়া উচিত না। তাদের প্রথমেই যে ধরনের সে কাজ করতে চায় সেই ধরনের কোনো কিছুর সাথে যুক্ত হোক, 1-2 বছর জব করুক ফর লার্নিং। আমরা স্কুলে তো পড়ি শেখার জন্য, মনে ধরেন একটা চাকরি করতেছে সে শেখার জন্যই করুক, করে সে ওখান থেকে যে ব্যবসাটা করতে চায় তার কুলিনারি বিষয়গুলো সে জ্ঞান অর্জন করুক, তারপরে সেই সেম উদ্যোগটা নিই, তাহলে তার সফলতা সম্ভাবনা বাড়ে। কেউ যদি একদম জিরো থেকেই সে কোনো এটার সাথে সংশ্লিষ্ট না থেকে যদি সে সরাসরি উদ্যোগে চলে আসে, এই ক্ষেত্রে ফেল হওয়ার সম্ভাবনা 80%। রাইট। তো আমরা যে কোনো উদ্যোক্তাকে বলবো, যারা একদম ফ্রেশার তাদেরকে বলবো যে কোনো উদ্যোগ শুরু করার আগে সেম টাইপের যে কোনো কিছুর সাথে যুক্ত থাকা, আগে শিখুন তারপরে নিজস্ব উদ্যোগ শুরু করুন। আর দ্বিতীয় হচ্ছে যে উদ্যোক্তাদের যে সমস্যাটা হয় যে একটা সার্টেন টাইম পর তাদের ফিনান্সিয়াল প্রবলেমের জন্য তারা আগাতে পারে না, সেটার জন্য তাদেরকে আমরা প্রথমেই বলবো যে যেটুকু করতেছেন সেটুকু অর্গানাইজ ভাবে করার চেষ্টা করেন এবং এটার ট্রান্সপারেন্সি ঠিক রাখার জন্য ডকুমেন্টগুলো ঠিক রাখেন এবং ইনভেস্টরদের আকর্ষণ করার আগে যেটা করবেন, ইনভেস্টররা সবসময় মানে সেফ এক্সিট প্ল্যান চায়। আপনি যদি ইনভেস্টরদের সেফ এক্সিট প্ল্যান দিতে পারেন তাহলে ইনভেস্টররা আপনার কাছে সহজেই আসবে। আমরা যে ক্রাউড ফান্ডিং গুলো করি এগুলো প্রত্যেকটার এক্সিট প্ল্যান খুব স্মুথ রাখি, যার ফলে ইনভেস্টররা এত বেশি আগ্রহী হয়। আপনি যে এক্সিট প্ল্যানের কথা বললেন সেটা একটু খুলে বলবেন? এক্সিট প্ল্যান বলতে আমি বিনিয়োগ করলাম, কোনো কারণে আপনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, আমি বিনিয়োগ ফেরত নিব। এখন এই বিনিয়োগ ফেরত নেওয়া যদি দীর্ঘসূত্রিতা থাকে তাহলে মানুষ আগ্রহ দেখাবে না। আপনি খুব সহজেই যদি বিনিয়োগ ফেরত পান, যে আপনি আপনার প্রয়োজনেও মিটাতে পারেন, তাহলে মানুষজন বিনিয়োগ আপনার কাছে করে রাখবে। কারণ আজকে একটা ঘটনা আসে, একজন ইনভেস্টর আসে, সে আমাকে ফার্স্টে বলছে যে ভাই আমি 15 দিনের নোটিশে টাকা ফেরত চাই, পসিবল কি পসিবল না? তাই আমি বললাম যে আমার ম্যাক্সিমাম প্রজেক্টে আমি 15 দিনের নোটিশেই টাকা ফেরত দিই। আমি টাইম ফ্রেম রাখি 15 দিন, কিন্তু চাইলে আমি আগে দিয়ে দিতে পারি, মানে হাতের টাকা অ্যাভেলেবেল হলে ক্লিয়ার করে দিই। তো উনি ওনার যে টাকাটা আইডের পড়েছিল সেই টাকাটা উনি বিনিয়োগ করতে গেছে আজকে। আচ্ছা, সেক্ষেত্রে এটা কি উদ্যোক্তার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে না? উদ্যোক্তার জন্য কঠিন এই জন্য আমি বলতেছি যে এমনভাবে সে প্ল্যানটা সাজাবে যেন উদ্যোক্তার উপরে হার্মফুল না হয়। এবং একটা উদ্যোক্তা, আমি মনে করি একটা উদ্যোক্তার একাধিক লোকের কাছে ইনভেস্টমেন্ট নেওয়া উচিত, যেন একজনের কাছে যদি নির্ভরশীল হয়, সেই যদি কখনো স্লিপ করে তাহলে পুরো প্রজেক্টটাই ফল হয়। সো ক্রাউড ফান্ডিং এর সুন্দর অপশনটা হচ্ছে যে অল্প অল্প করলাম, আজকে একজনের সমস্যা থাকতে পারে, তাকে আমি সহজে বিদায় করতে পারি, সে একদিন আবার আমার কাছে ব্যাক করবে। জি হ্যাঁ, কিন্তু আমি যদি আমার 5 লাখ টাকা দরকার, আমি একজনের কাছে যদি নেই, তার যদি টাকা দরকার পড়ে, সে 5 লাখ টাকা যদি উইথড্র করে চলে যায়, আমার পুরো বিজনেসটাই ধসে পড়বে। তবে এই 5 লাখ টাকা যদি আমি মানে 20 জনের কাছ থেকে নেই, 20 জনের সমস্যা খেতে হবে না। তো যার সমস্যা হবে তাকে আমি যদি তার পাশে আমি থাকি, সে আমার পাশে থাকবে, এতে আমার বিজনেসটা আস্তে আস্তে বড় হবে। সেক্ষেত্রে অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার, অ্যাজ এ একজন উদ্যোক্তা হিসেবে আমার করণীয় কি? আমি কিভাবে আমার বিজনেসে আপনি টোটাল সেগমেন্টটা যে ইনভেস্টমেন্টটা নিবেন সেটা যত স্মল
ভলিউমে করতে পারেন, যত কুইক রিটার্ন করার প্রতিশ্রুতি দিতে পারেন এবং কুইক রিটার্ন করার পলিসিটা বলে দিতে পারেন যে আমরা এইভাবে এই কারণে এইভাবে তাদের দিতে পারবো, আশ্বস্ত করতে পারেন, তাহলে বিনিয়োগকারী আপনার কাছে আসবে। আচ্ছা, তাহলে বিনিয়োগকারীর মূলত চাই হচ্ছে কুইক রিটার্ন। কুইক রিটার্ন না, সেফ এক্সিট। ওকে, সেফ। তার এই বিনিয়োগটা রিটার্ন পাওয়ার মানে যদি কখনো সে বেরিয়ে যেতে চায় বিনিয়োগ থেকে, তাহলে সে সহজে রিটার্ন নিতে পারে। প্রফিট না, প্রফিট লজিক্যাল সিকোয়েন্সে আসবে, কিন্তু আমি আপনাকে যে টাকাটা বিনিয়োগ করলাম সেই বিনিয়োগটা আমি ইন টাইম যেন ফেরত পাই, কোনো রকম ঝুঁকি ঝামেলা ছাড়া। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া। সেক্ষেত্রে আপনি তো আমার চাইতে অনেক বেশি জানেন, কারণ আপনি নিজে একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেন। আপনি অনেক বিজনেস, অনেক উদ্যোক্তাকে নিজের কাছ থেকে দেখেছেন। তবে আমার কাছে যেটা বর্তমানে মনে হয়, এন্টারপ্রেনিয়রশিপ বা উদ্যোক্তা ব্যাপারটা প্যাশনের চাইতে ঠেকে পড়ে অনেকটা উদ্যোক্তা জীবন শুরু করা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে মনে হয় যে বর্তমানে চলছে। দেখা যায় অনেক মানুষ 25, 26, 27 বছর, 28 বছর তার গ্রাজুয়েশন শেষ করার পর কোনো চাকরি না পেয়ে দায়গতভাবে বা তার কর্মজীবনে ব্যর্থ হয়ে সে অনেক সময় উদ্যোগ শুরু করে। কিন্তু উদ্যোক্তা তো হতে হয় প্যাশন থেকে, ইচ্ছা থেকে। নিজের ভিতরের মানুষটা একজন উদ্যোক্তা হতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু কেউ উদ্যোক্তা হতে চায় না, সে মূলত ঠেকে পড়ে উদ্যোগ শুরু করে। সেক্ষেত্রে আপনি এই জিনিসটাই কিভাবে দেখবেন? মিডিল ক্লাস ফ্যামিলির যারা আমরা থাকি তাদের পারিবারিক সাপোর্ট আমরা পাই না, এবং পারিবারিক সাপোর্ট না পাওয়াতে আসলে সবাই সবসময় চায় যে আমার ছেলেটা ভালো চাকরি করুক, এটা করুক, সেটা করুক, এটাই চায়। তো সেখান থেকেই আসলে মানুষের ঝুঁকটা চাকরির দিকে আসছে, এবং চাকরি না পাইতে পাইতে একটা সার্টেনের পরে তাকে বাধ্য হয়ে উদ্যোক্তা হতে, এটা সত্য কথা। এবং এখান থেকে কেউ সফল হয় নাই তা না, কিন্তু কথা হচ্ছে যে সেখানে আমাকে হুজুকে বিদেশে না নেমে আমার নামা উচিত যে কোনো জিনিসের সাথে যুক্ত থেকে। আমি আমার লাইফ 5 বছর ওয়েস্ট করছি ধরলাম, বুঝছি, আর 2টা বছর ওয়েস্ট করি যে কোনো একটা প্রয়োজনে আমি মানে পেটে ব্যথা খাটি, টাকার জন্য না, পেটে ব্যথা খাটি, শিখি, বুঝি, শুরু করি, তাহলেই তার সফল হওয়ার সম্ভাবনা আছে। একবারে হুজুকে যদি নামিয়ে যে উমুকে করছি সফল হয়েছে, আমিও পারলে সফল হয়ে যাবো, রং আইডিয়া। সেই ক্ষেত্রে নিজের ভিতরের লোভটাকে কন্ট্রোল করতে হবে। লোভ সব ক্ষেত্রেই কন্ট্রোল করতে হবে। লোভ খেলে উদ্যোক্তা হওয়া কিংবা ক্ষেত্রে না, লোভ সব ক্ষেত্রেই কন্ট্রোল। লোভ একটা মানুষকে ধ্বংস করে দেয়। আপনার যে কোনো বিজনেসে যদি আপনি মনে করেন যে 10 টাকার লোভ যদি সামলাতে না পারেন, সামনে 100 টাকা কামাইতে পারবেন না, অবশ্যই। সিম্পল হিসাব এটা। আচ্ছা, একজন ব্যবসায়িক পরামর্শক হিসেবে আমি আপনার কাছে জানতে চাই, ব্যবসা মানে কি স্বাধীনতা? ব্যবসা মানে কি ফ্রি? আমি আমার দৃষ্টিতে ব্যবসা মানে আরো 100 গোলামি। ওকে, আরো 100 জনের অধিক গোলামি, সেটাই আপনি মনে করেন। কিন্তু অনেকে মনে করে ভাই ব্যবসা মানে তো স্বাধীনতা। ব্যবসার ভিতরে ঢুকে নেই কখনো। আমি ব্যবসা করলে, চাকরি করলে আমি 9টা 5টা অফিস করতে পারি। আচ্ছা, আমারই ক্ষেত্রেই ধরা, আমার যারা অধীনস্থ আমার সহকর্মীরা আছে তারা 9টা 6টা অফিস করে, মাস শেষে বেতন পায়। আমি 8টা থেকে রাত 10 টাকা রাউন্ড অফিস করার পরেও এই মাসে বেতন নিতে পারি না। হ্যাঁ, দুই হচ্ছে আমার অধীনস্থ যারা সহকর্মী আছে তারা শুধু আমার বকা শুনে, আমি আমার প্রত্যেকটা ভেন্ডারের বকা শুনি, প্রত্যেকটা ক্লায়েন্টের বকা শুনি। তো আমার তো মনে হয় যে আমার থেকে আমার অধীনস্থ চাকরি করতে সে ভালো আছে। জি, সব মিলিয়ে যে আপনি যেটা বলেছেন মনে হচ্ছে যে তারাই ভালো আছে। তো উদ্যোক্তা হতে হলে কি পিঠে ছালা বেঁধে নামতে হবে, যে সবার কথা শুনতে হবে, সবার কাজ করতে হবে? সবার কাজ করবো, কিন্তু নিজের যেটা মাথায় মানে পরিকল্পনা সেভাবে কাজ করবো। নিজের ভিশনটাকে, নিজের যে আইডিয়াটা নিয়ে সে কাজ করছে সেই পথে যদি সে অনড় থাকে, সেটি আপনি বলতে চাচ্ছেন? উত্থান পতন হবে, আসবে যাবে, আমি মানে হতাশ হওয়া যাবে না। কারণ ধৈর্যশালীকে আল্লাহ পছন্দ করেন। আপনি লেগে থাকলে, আপনার যদি লক্ষ্য অটুট থাকে, লেগে থাকেন, সাকসেস মাস্ট বি গেইন। নেভার গিভ আপ। আপনি গিভ আপ করতে বলছেন না, লেগে থাকতে বলতেছেন, একটা সময় সফলতা অবশ্যই আসবে। সেক্ষেত্রে এইভাবে আপনি কোনো গল্প বলতে চাইবেন যে এইরকম গল্প বললে শো অনেক বড় হয়ে যাবে। আমার লাইফ দিয়ে যদি আমি গল্প বলি তাহলে কয়েকটা উপন্যাস হয়ে যাবে। অতএব এই গল্পের মধ্যে যেতে যাচ্ছি না আমি। কাজ করেন, সফল কাজ ছাড়া কোনো গতি নেই। ওকে, দর্শকবৃন্দ, আপনারা বুঝতে পারছেন যে একজন পরামর্শদাতা হিসাবে তিনি আমাদেরকে বেশ কিছু ভালো পরামর্শ দিয়েছেন। আমাদেরকে কখনোই হাল ছাড়তে হবে না। আমরা যে কাজটা করছি, যে ব্যবসাটা শুরু করেছি, সেটা কাজ করে যেতে হবে, এগিয়ে যেতে হবে, গিভ আপ করা যাবে না। এবং যে প্রবলেমগুলো আমাদের সামনে আসবে, সেই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করা যায়, সেই সলিউশনের পথ খুঁজে বের করতে হবে, কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। যদি আমরা লেগে থাকি
তাহলে অবশ্যই অবশ্যই আমরা সফলতা পাবো। ফাত্তা ভাই, আমাদের শোতে আসার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একদম শোয়ের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আপনার কাছ থেকে আজকে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, এবং আশা করি আমাদের দর্শকবৃন্দ অনেক উপকৃত হবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি, আপনার কথা শুনে অনেক কিছু শিখতে পারলাম। আমরা এখনই শো শেষ করে দিব। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদের সম্পূর্ণ পডকাস্টটি দেখেছেন, আপনাদের কমেন্টস জানাবেন আমাদেরকে, এবং আপনারা আরো কি বিষয়ে জানতে চান সেই বিষয়ে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং চলে যেতে যেতে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং তরুণ উদ্যোগ এবং সবার উদ্দেশ্যে যদি কিছু কথা বলে যেতে চান, তাহলে সেটা মাধ্যমে আমাদের শোটা আজকে শেষ হবে। হ্যাঁ, সেও আমি ট্রেডিশনালি একটা কথা বলে যাই, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, হবেই জয়, দেখা হবে বিজয়। জি ভাই, অসাধারণ কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা আজকের পডকাস্টে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।